আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফৌজিয়া রওশন। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। মালয়েশিয়া যেতে পারলেন না ৩০,০০০ বাংলাদেশি কর্মী। রিক্রুটিং এজেন্সি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের গাফিলতিতে দুর্ভোগের সৃষ্টি, অভিযোগ ভুক্তভোগীদের। জব্দের আগে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিয়েছেন বেনজির আহমেদ। দুর্নীতি করে থাকলে তার দায় পুলিশ নেবে না, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানুষের সাথে প্রতারণা করে সরকার লুটের সাম্রাজ্য তৈরি করেছে, বললেন মির্জা ফখরুল। অর্থ নিয়ে কিভাবে দেশ ছাড়লেন সাবেক আইজিপি, প্রশ্ন মির্জা আব্বাসের। এমপি আনার হত্যাকাণ্ড তদন্তে নেপাল গেলেন গোয়েন্দাদের একটি দল। মূল পরিকল্পনাকারী শাহিনের সহকারী সিয়াম আটকের বিষয়ে ক্রস চেক করা হবে। এবং টানা বৃষ্টিতে সুনামগঞ্জে আগাম বন্যার আশঙ্কা। জেলার ১৩৫ হাওরে পানি বৃদ্ধি, ৭ দিনেও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তরা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। মালয়েশিয়া যেতে পারলেন না ৩০,০০০ বাংলাদেশি কর্মী। রিক্রুটিং এজেন্সি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের গাফিলতিতে দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ভিসা পেয়েও বিমানের টিকিট সহ নানা জটিলতায় আটকে পড়া এই বিপুল সংখ্যক শ্রমিক শেষ সম্বল বিক্রি করে এখন নিঃস্ব। এদিকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন, দায়ী এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর শেষ দিন ছিল শুক্রবার। এদিন রাত ১১টায় সর্বশেষ ফ্লাইট ছেড়ে যায়। সব মিলে ১২টি ফ্লাইটে প্রায় ২,০০০ কর্মী কলিং ভিসায় মালয়েশিয়া গেছেন। তবে মধ্যরাত থেকে আজও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন শত শত মানুষ, যাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। এসব ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা অধিকাংশই দালাল ধরে এজেন্সির কাছে এসেছিলেন। ওনারা বলছে আমাদের এখানে কাজ সব কমপ্লিট, ওনাদের কন্ট্রাক্ট পেপার থেকে সরকারি ভিসা সবকিছু দিয়ে দিচ্ছে, বাংলাদেশে অফিস থেকে যে টিকিটটা কেটে দিবে এটা কেটে দিচ্ছে না। ফোন দিয়ে কত 10 মিনিটের মধ্যে আসতেছি আমরা, 10 মিনিট আর হচ্ছে না, এই তো বসে আছি এখনো। তবে এসব অপেক্ষমান ব্যক্তিদের বেশিরভাগই টিকিট পাননি। তাদের শুধু ভিসা ধরিয়ে দিয়েছে দালাল ও এজেন্সির মালিকরা। তাদের কাউকে বলা হয়েছে মালয়েশিয়া থেকে টিকিট করে তাদের বাংলাদেশ থেকে পাঠানো হবে। অনেক এজেন্সি ইতোমধ্যে লাপাত্তা, মানুষগুলোর লাখ লাখ টাকা হাতিয়ে সব হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। আমার কিছু বলেন, আমি তো একসাথে 2 টিকিট কাটা আসছি। আমগরে খালি বলতাছে তোমরা এয়ারপোর্ট থাকো, তোমরা আসতেছে লোক আসতেছে টিকিট দিতেছে, কিন্তু আমগো টিকিট দিতেছে না। আমাদের ওই দিন টিকিট দিইনি, পরে বলেছে আপনার 25 তারিখে দেবে, আমাদের তাও দিইনি, পরবর্তীতে আমাদের বাড়ি চলে যেতে বলেছে। এদিকে শুক্রবার রাতে পরিস্থিতি পর্যবেক্ষণে কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। এ সময় তিনি জানান, ভিসা ইস্যুতে হওয়া শ্রমিকদের জটিলতা নিরসনের চেষ্টা চলছে। ভিসা পেয়েও যারা মালয়েশিয়া আসতে পারছেন না, তাদের দ্রুত নেয়ার ব্যাপারে চেষ্টা অব্যাহত রয়েছে। ম্যাক্সিমাম আমাদের প্রবাসীরা আসলে আমরা চেয়েছি সবাই যেন আসতে পারে, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে হয়তো সবাই আসতে পারছেন না বা পারবেন না, কিন্তু পরবর্তীতে আমাদের প্রচেষ্টা চলমান থাকবে। এদিকে সিলেটে এক অনুষ্ঠান শেষে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান জানান, যাদের কারণে ৩০,০০০ শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত সব সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে এই সমস্ত জিনিস উঠে আসবে তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা গ্রহণ করব, শাস্তিমূলক ব্যবস্থা করব। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। দেশটিতে বর্তমানে প্রায় ১৫ লাখ বাংলাদেশি কর্মী আছেন। আজ থেকে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ হওয়ায় প্রায় ৩০ লাখ অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জব্দের আগে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবার। ৩৩টি অ্যাকাউন্টে থাকা অধিকাংশ অর্থ উঠিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা দুদক অনুসন্ধান টিমের। এছাড়াও ঢাকায় একটি বাড়ি ও দুবাইয়ের একটি আলিশান অ্যাপার্টমেন্ট বিক্রির তথ্য মিলেছে। এদিকে সপরিবারে নিরুদ্দেশ হওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদ দুর্নীতি করে থাকলে তার দায় পুলিশ নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমেনা হিরার রিপোর্ট। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসার পর থেকেই দুর্নীতির দায়ে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি ওঠে জনমনে। এর পরপরই আড়ালে চলে যান বেনজির আহমেদ।
সাবেক এই আইজিপি পরিবার সহ কোন দেশে রয়েছেন তা নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াশার। সবারই প্রশ্ন, কোথায় আছেন বেনজির আহমেদ? এতদিন ধোঁয়াশা থাকলেও এখন নিশ্চিত হয়ে গেছে বেনজিরের অবস্থান। অনেক আগেই গা ঢাকা দিয়েছেন সাবেক আইজিপি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত 4 মে সিঙ্গাপুর এয়ারলাইনের একটি ফ্লাইটে করে 3 মেয়ে ও স্ত্রীকে নিয়ে দেশ ছাড়েন বেনজির। দুদকের তদন্তের মাঝে কিভাবে দেশ ছাড়লেন বেনজির আহমেদ, এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, বেনজির দেশে নাকি বিদেশে সুনির্দিষ্ট তথ্য নেই তার কাছে। কিন্তু এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি, সেই নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। অপরাধী যেই হোক, দুর্নীতি করে থাকলে তার দায় নেবে না পুলিশ, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দোষী না নির্দোষী না কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন, কর ফাঁকি দিয়েছেন কিংবা সম্পদ বানিয়ে তার তথ্য দেন নেই, এগুলো আমাদের যে ডিপার্টমেন্ট অনুসন্ধান করতেছে। চাকরি জীবনের শেষ 2 বছরে অর্থাৎ আইজিপি থাকাকালে পরিবারের সদস্যদের নামে 446 বিঘা জমি কেনেন বেনজির। 19টি প্রতিষ্ঠানে শত শত কোটি টাকা বিনিয়োগ করে তার পরিবার হয়ে যায় পুরোদস্তুর ব্যবসায়ী পরিবার। আইজিপি পদটি যেন তার কাছে ছিল সোনার হরিণ। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। ক্ষমতা ধরে রাখতে আওয়ামী লীগ সব রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে। অসংখ্য বেনজির সৃষ্টির মাধ্যমে সরকার দেশকে লুটেরা রাজ্যে পরিণত করেছে বলে অভিযোগ করেন তিনি। ক্ষমতাসীনদের মদদ ছাড়া সাবেক এ পুলিশ প্রধান কি করে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে দেশ ছাড়ল তা নিয়ে প্রশ্ন তুলেছেন মির্জা আব্বাস। মাহবুব সৈকতের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় অংশ নেন শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক সহ বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা। ক্ষমতাসীন আওয়ামী লীগ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব এর বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার কথা বলেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির লড়াই, হ্যাঁ সাফল্য আসছে না, কিন্তু আমরা সেই জন্য লড়াই করছি, আমরা সেখান থেকে সরে আসি। লক্ষ্য অটুট আছে, কৌশল অনেক সময় পরিবর্তন হতে পারে, সাফল্য আমাদেরকে আনতেই হবে। এই রাজনৈতিক প্রেক্ষিতে সঠিকভাবে এগিয়ে চলার কাজ আমরা শুরু করেছি, ইনশাআল্লাহ জয় আমাদের হবেই। দেশের ভঙ্গুর আর্থসামাজিক অবস্থার জন্য সরকারকে দায়ী করে বেনজির আহমেদের দেশ ত্যাগ নিয়েও কথা বলেন তিনি। বেনজির চলে গেছে, সে কিভাবে গেল? বললো যে তার সম্পত্তি আমরা ক্রোক করছি, দুদক থেকে মামলা করেছে, সে তাকে কোথাও যেতে দেওয়া হবে না, এসব কথা বলা হলো। বাংলাদেশের মানুষ তো আহম্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। এরকম অসংখ্য আজিজ আর বেনজির তারা তৈরি করেছে। এদিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কদমতলী থানা বিএনপির দরিদ্রভোজ আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক ক্ষমতাসীনরাই। বেনজির এয়ারপোর্ট দিয়ে গেল কেমনে, টাকাগুলো নিল কিভাবে? আর উনি কোটি কোটি টাকা উঠিয়ে নিয়ে গেলেন, তুলে ফেললেন, ব্যাংকে খালি টাকা নিয়ে গেছে। কি করে সম্ভব? সরকারের মদত পুষ্ট এই সমস্ত দুষ্কৃতিকারীরা। শ্যামপুরে একই কর্মসূচিতে অংশ নিয়ে নেতাকর্মীদের জিয়ার আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সক্রিয় হবার আহ্বান জানান। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্ত করতে সকালে নেপাল গিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। সকাল 10টার দিকে ডিবি প্রধান হারুনুর রশিদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বলেন, এমপি আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহিনের সহকারী ও লাশ গুমকারী সিয়াম নেপালে আটক হয়েছেন বলে তথ্য আছে, যা ক্রস চেক করা হবে। ইলিয়াস কমলের রিপোর্ট। এমপি আনার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে এবার ডিবি ও এনসিবির একজন সহ 4 জনের একটি দল নেপাল গেলেন। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 2 গেটে গণমাধ্যমকে মহানগর গোয়েন্দা প্রধান জানান, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহিনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছেন বলে শুনেছেন তারা। স্পেশালি এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে জড়িত আসামিরা যে
মানে কাঠমান্ডু রোড দেবো সে তথ্যটা আমাদের রয়েছে এবং আমরা মানে কলকাতা পার্টে এবং ঢাকার পার্টে আসামিদের সাথে কথা বলে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সবকিছু মিলে এটা ক্রস এক্সামিন করার জন্য মূলত আমরা হত্যাকাণ্ডে জড়িত গুরুত্বপূর্ণ আসামিদের মধ্যে অনেকে নেপালে রয়েছে বলে ধারণা করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই লক্ষ্যে ইন্টারপোলকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে এবং কাঠমান্ডু পুলিশের সঙ্গে তথ্য আদান প্রদান চলছে বলেও জানান তিনি। আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এই এলাকা এখানে সিয়াম সহ বেশ কয়েকজন আসামি তারা কেউ চলে গেছে কেউ আছে, এই বিষয়গুলি মানে তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাদেরকে যেন তারা গ্রেপ্তার করে, এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা সেখানে আমাদের মামলাটার তদন্তের অগ্রগতি করার জন্যই মূলত আমরা আসামিরা মানে যে জায়গায় ছিল বা যে জায়গায় তার সাথে সম্পর্কে কথা বলতে যাচ্ছি। গত 12 মে চিকিৎসার জন্য কলকাতা যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। গণমাধ্যমের খবর অনুযায়ী 13 মে তিনি খুন হন। 22 মে কলকাতার নিউ টাউনের একটি অ্যাপার্টমেন্টে হত্যার আলামত পাওয়া যায়। এই ঘটনায় ভারতের কলকাতায় তদন্তের পর এবার 4 সদস্যের ডিবির একটি টিম নেপালের উদ্দেশ্যে রওনা দেয়। ইলিয়াস কমল, মাই টিভি। কয়েকদিনে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। এ সময় সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, বোলাই, পাটলাই সহ সবকটি নদ নদীর এবং জেলার 135টি হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সতর্কতা জারি করা হয়েছে এবং প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলো। প্রতিনিধি আবু হানিফের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। বন্যায় ভাসছে সিলেটের 5 উপজেলা। একই সময়ে কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, বৌলাই, পাটলাই নদী সহ জেলার 135টি হাওরে পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত 24 ঘন্টায় ভারতের চেরাপুঞ্জিতে 193 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শহরের ঘোষগ্রস্ত সুরমা নদীর পানি বিপদসীমার 55 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী 24 ঘন্টায় পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পরিস্থিতিতে আগাম বন্যার আশঙ্কা করছে স্থানীয়রা। আমরা সুনামগঞ্জের মানুষে বাঁচাইবার একটু উদ্যোগ নেন। আমরা ওনারে মুরমুনি আমরা গড় বাড়ি ওখানে ঠিক করতে পারছি না। আমরা বাঁচাই সরকার যদি আমরা সাহায্যের জন্য না দেয় আমরা চলবো কিনা, খুব অসুবিধা আছে আমরা। বন্যার আশঙ্কায় জেলার সবকটি হাওরের ফসল রক্ষা বাঁধ কেটে দেওয়া হয়েছে। একই সঙ্গে খুলে দেওয়া হয়েছে স্লুইস গেটগুলো। ফ্লাড ফোরকাস্টিং অ্যান্ড ওয়ার্নিং সেন্টারের তথ্য অনুযায়ী মানে আগামী 24 ঘন্টায় পানি মাঝারি আকারের, স্বল্প থেকে মাঝারি আকারের বন্যার সৃষ্টি হতে পারে। তবে পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় বন্যার পানি হ্রাস পেতে পারে। পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের মাধ্যমে সতর্কতা জারি করা হয়েছে, জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে বিপুল পরিমাণ খাদ্য সহায়তা মজুদের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলো। 12টা উপজেলার সকল ইউনো উপজেলার চেয়ারম্যানদের সাথে একটা জুম মিটিং হয়েছে এবং আমরা এখানে প্রস্তুতি আছে, যে কোনো বন্যা মোকাবেলার জন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে। ইলিয়াস কমল, মাই টিভি। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে দেশের 19টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলা, মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায়। রেমালের ধ্বংসযজ্ঞের চিহ্ন পড়ে আছে জেলাগুলোর বিভিন্ন জনপদে। এছাড়া কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় অসংখ্য পরিবার মানবেতর জীবনযাপন করছে। প্রতিনিধি আরিফ হোসেন লিটন ও জিয়াউদ্দিন লিয়াকতের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে SM হামিমের রিপোর্ট। দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার উপর দিয়ে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব চলে দীর্ঘ সময়। এতে বিশেষ করে মেঘনা ও তেঁতুলিয়া নদীর এলাকায় বসবাসকারী পরিবারগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোলা সদর সহ বুরহানুদ্দিন উপজেলায় বেশিরভাগ অঞ্চলেই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন অনেকেই। জ্বরের দিন আসে কন্যান শহর হত্যা সব বাসাইয়ে লয়ে গেছে। কি খাই আমার সুলাফা সালফাত ঘরের সংসারে বিনতাতে কোনো কিছুই নাই। আমাগো ঘরের যত মাল সামানা যা কিছু আছিল আমরা কিছু রাখতে পারিনি। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোই ত্রাণ সামগ্রী বিতরণ সহ তাদের পুনর্বাসনের জন্য সরকারের পাশাপাশি কাজ করছেন স্থানীয় প্রশাসন। আমাদের প্রিয় দত্ত ফলামত রয়েছেন, আমাদের প্রিয়রিটি জনতা শেখ হাসিনা রয়েছেন। সরকারের তরফ থেকে তাদেরকে নিবন্ধে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। এখন পর্যন্ত 375 মেট্রিক টন চাল আমরা এই 7টি উপজেলায় দিয়েছি এবং গোখাদ্য, শিশু খাদ্য সহ নগদ ক্যাশ প্রায় 18 লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেছি। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দীর্ঘ ভারী বর্ষণে পানির নিচে তলিয়ে গেছে কাঁচামরিচ, শাকসবজির ক্ষেত।
এই ক্ষতি পুষিয়ে উঠতে পারে সেজন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন প্রান্তিক কৃষকরা। 24 ঘন্টার ভিতর পানি যদি না সারে তাহলে আমরা শেষ হয়ে যাবে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় এসে আমাদের মরিচা 1 হইতে 1.5 ফিট পানির তলে তলিয়ে যায়। ঘূর্ণিঝড়ে আমার পানের বর মাটির সাথে মিশে গেছে। কৃষকদের ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে উপজেলা কৃষি দপ্তর। আমরা এই ক্ষতি নিরূপণ করছি। ক্ষতি নিরূপণ করে আমরা সরকারের কাছে এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখব। আশা করি কৃষক তার ক্ষতিপূরণ পাবেন বলে আমরা মনে করছি। ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ চিহ্নিত করে সরকারি প্রণোদনার আওতায় নিয়ে আনার দাবি সচেতন মহলের। SM হামিম, মাই টিভি। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন বলেছেন, শিশুদের বিনামূল্যে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো শুরু করেন বঙ্গবন্ধু। তিনি প্রথম অনুধাবন করেছিলেন শিশুদের রাতকানা সহ নানা স্বাস্থ্য ঝুঁকির অভিশাপ থেকে মুক্তি পেতে ভিটামিন খাওয়ানো ছাড়া উপায় নেই। মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসামে শিশুদের মুখে ক্যাপসুল তুলে দিয়ে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইনের উদ্বোধন শেষে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় 12 থেকে 59 মাস বয়সী শিশুদের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মৃত্যু ঝুঁকি কমাতে নিকটবর্তী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন A+ খাওয়ানোর অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। আমি মনে করি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে অনুরোধ করব, প্রত্যেকেই বাবা মা যারা আছেন তাদের বাচ্চাদেরকে নিকটবর্তী থানা, হেলথ কমপ্লেক্স, উপজেলা কিংবা কমিউনিটি ক্লিনিকে আপনারা নিয়ে যান, স্বাস্থ্যসম্মতভাবে ভিটামিন খাওয়ান, তাহলে এই অভিশাপ থেকে আমাদের বাচ্চারা মুক্ত পাবে। কিছুতেই থামানো যাচ্ছে না ঢাকা চট্টগ্রাম পথে কন্টেইনার থেকে মালামাল চুরির ঘটনা। বিদেশ থেকে আমদানি করা মেলিং স্ক্র্যাপ চট্টগ্রাম কাস্টম পোর্ট থেকে ছাড় দেওয়ার পর ঢাকায় আসার পথে বিরতির অজুহাতে 4টি কন্টেইনার থেকে প্রায় 12 টন চুরি করে সংঘবদ্ধ চক্রটি। আর এটি ওজনে ধরা পড়ার পর চোর চক্রটির সদস্যরা যেমন স্বীকার করলেন তাদের অপকর্মের কথা, তেমনি RRM স্টিল মিলের চেয়ারম্যান তুলে ধরেন মেলিং স্ক্র্যাপ চুরির অভিনব কৌশল। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। ঢাকা চট্টগ্রাম পথে কন্টেইনার থেকে চুরি হচ্ছে রড তৈরির আমদানিকৃত মূল্যবান উপকরণ। RRM স্টিল মিল কোম্পানিটি বিদেশ থেকে কাঁচামাল মেলিং স্ক্র্যাপ আমদানি করে থাকে। তবে সর্বশেষ 2 দফায় 3টি প্যাকিং লিস্টে 65টি কন্টেইনার আসে। এর মধ্যে 4টি কন্টেইনারে প্রায় 12 টন মেলিং স্ক্র্যাপ ওজনে কম পাওয়ায় ধরে বসে প্রতিষ্ঠানটি। তাদের সাথে আলোচনায় জানা গেল, বিরতির অজুহাতে কন্টেইনার সিলযুক্ত লক ঠিক রেখে মূল রডের নাট খুলে মেলিং স্ক্র্যাপ চুরি করে তা আবার নতুন করে লাগিয়ে কালার করে দেওয়া হয়, যাতে করে স্টিল কোম্পানির মালিকরা বুঝতে না পারে। কিভাবে ঘটল এমন ঘটনা তা অকপটে স্বীকার করলেন চোর চক্রের সদস্য ও কন্টেইনার মালিক পক্ষ। আমার আগে যে গাড়িটা মাল কম ওই গাড়িটা সাইড করছে, পরে আমার গাড়িটা মাল কয়, গাড়িতে মাল কম দেখা যায়। খুলে ভিতরে আবার অরিজিনাল ভাবে লাগাইতে পারে না, এখানে লাগাইতে গিয়ে যে কাঁচা রং আছে এবং বিভিন্ন স্প্রে ব্যবহার করছে, এটা আমরা সচক্ষে দেখলাম এবং প্রমাণও পাইলাম। তবে মেলিং স্ক্র্যাপ চুরির বাস্তব কৌশল তুলে ধরলেন RRM স্টিল গ্রুপের চেয়ারম্যান ডক্টর সুমন চৌধুরী। যেখানে এই সিলটা লাগানো থাকে, যেই রডটাতে মানে যেই লকটাতে স্টিল একটা রড থাকে, ওইটাই ওরা নাটটা খুলে আপনার হচ্ছে স্ক্র্যাপ, যে ভিতরে আমাদের ধরেন একটা কন্টেনারে 25 টন মাল থাকে, সেই 25 টন মাল থেকে 4-5 টন মাল ওরা কি করে বের করে রেখে আবার ওই কন্টেনারটা আবার ডটটাকে আবার হচ্ছে নতুন করে স্প্রে করে রং করে ওই ডটটাকে আবার নাট বোল্ট করে ওরা আবার আমাদের ফ্যাক্টরিতে চলে আসে। 4টা কন্টেনার এর থেকে আমরা আইডেন্টিফাই করলাম, একটা কন্টেনারে 3 টন 4 টন করে মাল নেই। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন স্বনামধন্য এই প্রতিষ্ঠানটি। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। আসন্ন HSC পরীক্ষা 1 মাস পিছিয়ে দেওয়া হয়েছে বলে একটি বিজ্ঞপ্তি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এটিকে ভুয়া আখ্যায়িত করে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জরুরি বিজ্ঞপ্তিতে পরামর্শ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা কর্তৃক ইস্যু করা নয়। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুসারে আগামী 30 জুন থেকে HSC পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়।
শুরু হলো মোংলা থেকে বেনাপোল পর্যন্ত নতুন রুটে ট্রেন চলাচল। সকাল 9:15টায় বেনাপোল থেকে যাত্রী নিয়ে মোংলা কমিউটার ট্রেন মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায়। নতুন এই রুটে বেনাপোল থেকে খুলনা হয়ে রূপসা রেল সেতুর উপর দিয়ে মোংলা যাবে ট্রেনটি। এর মধ্য দিয়ে নতুন রেলপথের যাত্রার দুয়ার খুলল। বেনাপোল রেল স্টেশনের মাস্টার সাইদুর রহমান জানান, বেতনা কমিউটার ট্রেনটির বগি ও ইঞ্জিন দিয়ে চলবে মোংলা কমিউটার ট্রেন। ট্রেনটি খুলনার ফুলতলা মোহাম্মদনগর হয়ে যাবে মোংলায়। মোংলা থেকে যাত্রী নিয়ে আবার খুলনা হয়ে বেনাপোলে ফিরবে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে মোংলা কমিউটার নামে বেনাপোল মোংলা মোংলা বেনাপোলের মাঝে একটি ট্রেন চালু হয়েছে। যাত্রী সাধারণ স্বল্প খরচে নদী খালে মাছ ও বনে প্রাণীদের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় আজ থেকে আগামী 31 আগস্ট পর্যন্ত টানা 3 মাসের জন্য বন্ধ করে দেওয়া হলো সুন্দরবনের দুয়ার। এ সময় পর্যটক প্রবেশ, সাধারণ মানুষের চলাচল সহ সুন্দরবনের নদী খালে মাছ ধরা নিষিদ্ধ থাকছে। বন বিভাগের তথ্য অনুযায়ী সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষায় সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনার সুপারিশ অনুযায়ী 2019 সাল থেকে প্রতি বছর 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত 2 মাস সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকত। 2021 সালে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এ নিষেধাজ্ঞা 1 মাস বৃদ্ধি করে 1 জুন থেকে করা। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মালয়েশিয়া যেতে পারলেন না 30,000 বাংলাদেশি কর্মী। রিক্রুটিং এজেন্সি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের গাফিলতিতে এ দুর্ভোগের সৃষ্টি, অভিযোগ ভুক্তভোগীদের। জব্দের আগে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিয়েছেন বেনজির আহমেদ। দুর্নীতি করে থাকলে তার দায় পুলিশ নেবে না, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানুষের সাথে প্রতারণা করে সরকার লুটের সাম্রাজ্য তৈরি করেছে, বললেন মির্জা ফখরুল। অর্থ নিয়ে কিভাবে দেশ চালের সাবেক আইজিপি, প্রশ্ন মির্জা আব্বাসের। এমপি আনার হত্যাকাণ্ড তদন্তে নেপাল গেলেন গোয়েন্দাদের একটি দল। মূল পরিকল্পনাকারী শাহীনের সহকারী সিয়াম আটকের বিষয় ক্রস চেক করা হবে। এবং টানা বৃষ্টিতে সুনামগঞ্জে আগাম বন্যার আশঙ্কা। জেলার 135 হাওরে পানি বৃদ্ধি। 7 দিনেও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তরা। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফেজ।